আমাকে আর মায়াকে ঘিরে দাঁড়ালো। এরই ফাঁকে সিয়া আমার ইমন কেটে পড়েছে। শালা দুটো বন্ধু নামের কলঙ্ক, এদের হাত থেকে মুক্তি পেয়ে দুইটা আচ্ছা দেবো। আমি এইসবই ভাবছি, তখন মায়া আমার শার্টের কলার চেপে ধরল। এইসব কি করছেন, ছাড়ুন বলছি। পুরুষ হলে আমার হাত থেকে মুক্তি পেয়ে দেখা। মায়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। আমাকে কিছু একটা করতেই হবে, এটা আমার মান সম্মানের প্রশ্ন। মায়া তখন আমার শার্টের কলা ধরে আছে। মায়ার আর আমার মাঝে দূরত্ব এই 1 ফিটের মতো হবে। আমি মায়ার দিকে তাকালাম। টানা টানা চোখ জোড়ে জাদু আছে। ইচ্ছে করে তাকিয়ে থাকি। গোলাপি ঠোঁট দেখে মনে হলো একটা কিস করি। যেই ভাবা সেই কাজ। মায়াকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে কিস করলাম। মায়া তো আমাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি জড়িয়ে ধরাই ছাড়াতে পারছি না। একটু পর মায়াকে ছেড়ে দিলাম। বোটা ছাড়া ফলের মতো ধপ করে বসে পড়ল। মায়ের মুখে আর কোনো কথা নেই। আমি ওর বান্ধবীদের বললাম, আমার দিকে যে আসবে তার মায়ের মতোই অবস্থা হবে। এখন বলো কে আসবে। বলে একটা মেয়ের দিকে এগিয়ে গেলাম। মেয়েটা পিছু হটে গেল। আমি আর কোনো কথা না বলে টুক করে গাড়ির কাছে চলে এলাম। এরপরে একটানে সোজা রিয়ার কলেজের সামনে। ফোন বের করে রিয়াকে কল দিলাম। রিয়া বললো 10 মিনিটের ভেতরে আসছি। আমি গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি। একটু পর রিয়া চলে এলো, সাথে ওর 4টা সুন্দরী বান্ধবী, সবগুলোই কিউটের ডিব্বা। আমি তাকিয়ে আছি দেখে রিয়া চোখ রাঙিয়ে তাকাতে নিষেধ করলো। আমি চোখ নামিয়ে নিলাম। রিয়া আমাকে দেখিয়ে ওর বান্ধবীদের বলল, এটা হলো আমার ভাইয়া, নাম অনিক। আর ভাইয়া এগুলো আমার বান্ধবী। এটা সীমা, রিমা, মীরা আর নিপা। সবাইকে হাত দিয়ে দেখিয়ে বলল, তোর বান্ধবীদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এখন গাড়িতে বস, বাসায় যেতে হবে। রিয়া গাড়িতে বসলো। আমি ড্রাইভিং সিটে বসলাম। স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলাম। ভাইয়া, তোকে চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? বল, কি হয়েছে? ভার্সিটির সমস্ত ঘটনা রিয়াকে খুলে বললাম। সব শুনে রিয়া বলল, সত্যি তুই ওই ফাজিল মাইয়াকে কিস করছিস? এখন যদি ওই মেয়ে বিচার দেয় তাহলে তুই তো শেষ। যা হওয়ার হবে, এখন বাসায় চল। বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙলো ফয়সালের কলে। হারামিটা আমারও এত সুন্দর ঘুমটাকে ভেঙে দিল। ইচ্ছে যে ফোনের ভিতর গিয়ে কেলানি দিই, কিন্তু তা তো আর করা যায় না, তাই বাধ্য হয়ে কলটা ধরলাম। হ্যালো গুরু, কি করিস? কে গুরু? কিসের গুরু? শুনলাম আজকে নাকি এক মায়াকে কিস করেছিস। এই যা হালাই, কই থেকে জানলো? হ্যাঁ, ও তাহলে এতক্ষণে সবগুলোকেও জানিয়ে দিয়েছে। কি রে, কথা বলিস না কেন? তো এই কথা কে বললো? যেই বলুক, শুনেছি আমি। তা গুরু, একটু আমাকে টিপস দে, আমি একটু চান্স নিই। ফাইজলামি করিস না, এমনিতেই বিপদে আছি। জানি না আমার কপালে কি আছে। বেশ হলে মায়াটা তোর গলায় ঝুলে যেতে পারে। দরকার হয় পালিয়ে যাব, তবু বুড়িরা মায়াকে কখনোই আমার গলায় ঝুলতে দেবো না। কিস করার আগে এটা মনে ছিল না? কিভাবে কি হয়ে গেল আমি তো নিজেও জানি না। এখন গলায় কিভাবে ঝুলবে তাও বুঝতে পারবি না। এমনিতেই ভয় ভয় আছি দোস্ত, তুই আর ভয় দেখাচ্ছিস। বন্ধু না শত্রু তুই? উচিত কথা বললেই শত্রু হয়ে গেলাম। আচ্ছা থাক, তাহলে রাখলাম, বাই। বলেই ফয়সাল কলটা কেটে দিল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। কি করব ভেবেই পাচ্ছি না। এইভাবে থাকার চেয়ে পার্কে থেকে ঘুরে আসি একটু, তাই বাইকটা নিয়ে পার্কে এলাম। পুরাতন কয়েকজন বন্ধুকে আগেই কল করে আসতে বলেছি। এসে দেখি ওরা এখনো আসেনি, তাই জায়গা মতো গিয়ে বসে রইলাম। একটু পর রাফি এলো। রাফির সাথে ছোটবেলা থেকে একসাথে পড়ছি, কিন্তু ভার্সিটিতেও আলাদা ভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু বন্ধুত্ব সে আগের মতোই রয়েছে। ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন মনটা অনেক ভালো লাগছে। আমাকে যেতে হবে রে বলেই রাফি উঠে দাঁড়ালো। আমিও বাইকটা স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ রিয়া কল করে বলল ফুচকা খাবে। আমি যেন ওর জন্য ফুচকা নিয়ে আসি। একটু আগে বললে পার্কে থেকে নিয়ে আসতে পারতাম। এখন তো বেশি দূরে চলে এসেছি, তাই আর ব্যাকে যাওয়া যাবে না। সামনের মোড়ে ফুচকা পাওয়া যায়, ওখান থেকেই নিয়ে যাওয়া যাবে। মোড়ে গিয়ে ফুচকা দোকানের সামনে ব্রেক কষলাম। দেখি ফুচকা দোকানে মোটামুটি ভালোই ভিড়। আমি গিয়ে ফুচকাওয়ালাকে বললাম, মামা 2 প্লেট ফুচকা বানাও, বাসায় নিয়ে যাব। তখন সন্ধ্যা হয়ে গেছে। পাশে একটা মেয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। চোখ তুলে তাকিয়ে দেখি রিয়ার বান্ধবী মীরা। মীরাও আমার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। আমি চোখটা নামিয়ে নিলাম। মীরা প্রথমে বলল, ভাইয়া কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আর আমি তো আপনার ছোট,
আপনি বলে লজ্জা দিবেন না। তাহলে কি বলবো? তুমি। আচ্ছা বেশ, ট্রাই করবো। ট্রাই না, বলেন তুমি বলবেন। আচ্ছা ওকে, তুমি বলবো। এবার হ্যাপি তো? হুম। আচ্ছা, আপনি ফুচকা খাবেন? আমি না, তোমার বান্ধবী খাবে, তাই আমাকে আনতে পাঠিয়েছে। ও। ফুচকাওয়ালা আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, মামা এই নেন আপনার ফুচকা। আমি ফুচকার বিলটা দিতে গিয়ে ভাবলাম মীরার বিলটাও দিয়ে দিই, না হলে আবার আমাকে কিপটা ভাববে। তাই দুজনের ফুচকার বিলটা দিয়ে এলাম। বাসায় এসে রিয়ার হাতে ফুচকার প্যাকেটটা দিয়ে বললাম, এই নে তোর ফুচকা। বাহ, আজকাল তাহলে আমার বান্ধবীদের সাথেও ফুচকা খাওয়া হয়। কে তোর বান্ধবীর সাথে ফুচকা খেলো? রিয়ার ফোন বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল। নিজেই দেখো। আমি রিয়ার ফোনটা দেখে ছোটখাটো একটা শখ খেলাম। দেখি ওর ফোনে একটা ফটোতে আমি আর মীরা দাঁড়িয়ে আছি, মীরার হাতে ফুচকার প্লেট। তোর এই ফটো কে দিয়েছে? মীরা দিছে। কি? হ্যাঁ। ও কেন তোকে আমার আর ওর ফটো দেবে? তা আমি কি জানি, তুই ভালো জানিস। আমি কি করে জানবো? তাহলে ওর সাথে ফুচকা খেলি কেন? আরে ভাই সত্যি বলছি, আমি ওর সাথে ফুচকা খাইনি। এরপর রিয়াকে সব খুলে বললাম। তাহলে ওই ছেমড়ি আমাকে রাগানোর জন্য এই পিক দিছে। সে আমি কি জানি। আচ্ছা থাক, আমি রুমে যাই। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন রিয়াকে নামিয়ে দিয়ে ইউনিভার্সিটি গেলাম। আজকে হারামি বন্ধুগুলো একটাও আসেনি। মায়ের রিমিকেও দেখলাম না। ডাইনি দুটো নাই দেখে ভালোই লাগছে। আপাতত শান্তি মতো থাকা যাবে। গুনগুন করে গান গাইতে লাগলাম। ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। একটু এগোতে দেখি সামনে দুই ডাইনি ভিলেন লুকে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওদের ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ওদের কাছে আসতেই রিমি কোনো কথা না বলেই আমাকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। উহ, মারলেন কেন? আমি না থাকায় গতকাল মায়াকে কিস করেছিস, আজকে এর শাস্তি দিলাম। আমি মায়াকে কিস করেছি, শাস্তি দিলে ও দেবে? আপনি মাঝে কেন দালালি করতে এলেন? মুখ সামলে কথা বল। তোর সাথে ইচ্ছে ভালোভাবে কথা বলতে আমি পারবো না। রিমি আমাকে আবারও মারার জন্য হাত তুললো, কিন্তু এবার মারার আগে ওর হাতটা চেপে ধরলাম। এই হাত ছাড়। ছাড়বো না। কি করবি? আমি চিল্লায় আব্বুকে ডাকবো। এই মায়াটা সত্যি সত্যি প্রিন্সিপাল স্যারকে ডাকতে পারে, এই জন্য এক টানে আমার কাছে নিয়ে এলাম। রিমি এমন টানের জন্য মোটেও প্রস্তুত ছিল না, এই জন্য বুকে এসে পড়লো সে। আমি এবার আরেক হাত দিয়ে রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমার বুকে কিল মারতে লাগলো। সুন্দরী, একটু আগেও তো আমাকে মারলে, এখন যদি মায়ের মতো তোমার সাথে করি তাহলে কেমন হবে বলো তো? এই খবরদার, আমাকে কিছু করবি না বলেই রিমি চেঁচিয়ে উঠল। আমি উপায় না দেখে রিমির ঠোঁটে কিস করলাম। মুহূর্তের ভিতরেই রিমি চিৎকার থেমে গেল। একটু পর রিমিকে ছেড়ে দিলাম। রিমি ধপ করে মাটিতে পড়ে গেল। রিমির মুখে আর কোনো কথা নেই। আমি রিমিকে বললাম, ম্যাডাম আমার কোনো দোষ নেই, আপনি না চাইলে আমি কিছুই করতাম না। একটু দূরে মায়া দাঁড়িয়ে এসব দেখছিল। আমি ওর কাছে হেঁটে গেলাম। আমাকে দেখে বলল, লুচ্চাপোলা, রিমিকে কিস করে মন ভরে নাই, এখন আবার আমার কাছে আসছে। ম্যাডাম এত ভয় পাচ্ছেন কেন? তোর উপর বিশ্বাস নাই, কখন কি করে বসিস। আমার সাথে লাগ দিলেই এমন হবে। আর এখন আমার পিছু না লেগে নিজের কাজিনকে দেখেন, বেচারি মনে হয় অনেক বড় শখ খেয়েছে। মায়া রিমির কাছে চলে গেল। আমি ওদেরকে বললাম, ম্যাডাম লিপস্টিকের টেস্টটা কিন্তু হেভি মিষ্টি, মাঝে মাঝে কিন্তু টেস্ট করব। বলি এক দৌড় দিলাম। এরপর সোজা ক্লাসরুমে। ক্লাস শেষ করে রিয়াকে নিয়ে বাসায় এলাম। বিকেলে গেম খেলছি, এমন সময় আব্বু এলো। আব্বু কিছু বলবে? কি কথা? আজকে আমার বন্ধু 30তম বিবাহ বার্ষিকী, তো আপনারা সবাইকে দাওয়াত দিচ্ছি। সন্ধ্যায় আমরা সবাই একসাথে যাব, এটা বলার জন্যই এসেছিলাম। আচ্ছা আব্বু যাব। আব্বু চলে গেল। সন্ধ্যায় রেডি হয়ে সবাই মিলে আব্বুর বন্ধুর বাসায় গেলাম। বাসা তো অনেক সুন্দর করেই সাজানো হয়েছে, অনেক লোকজন এসেছে। আব্বু আমাদের নিয়ে একটু দূরে নিয়ে এলো। সামনে তাকিয়ে দেখি আমার প্রিন্সিপাল স্যার, তার মানে আজকে ওনার বিবাহ বার্ষিকী। আর আমি সেটা না শুনেই চলে এসেছি। এখন তো দেখি রিমি আর মায়ের সাথেও দেখা হতে পারে, আর দেখা হলেই কোনো অঘটন নিশ্চয়ই ঘটবে। আব্বু আমাকে নিয়ে স্যারের সাথে পরিচয় করিয়ে দিল। আমি কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে একটু দূরে আসলাম। আব্বু তার পুরাতন বন্ধুদের সাথে গল্প করছে, আম্মু আর রিয়াও গল্প করছে। আমি একা একা আছি। ভাবলাম বাসার ছাদ থেকে একটু ঘুরে আসি। ছাদে এসে দেখি এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। ছাদের একদিকে কয়েকটা ছেলে মেয়ে গল্প করছে। আলোর বিপরীত দিকে ওদের মুখ থাকার কারণে ওদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমি ওদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। ছাদে অন্য কারো উপস্থিতি পেয়ে ওরা সবাই আমার দিকে তাকালো, আমিও ওদের দিকে তাকালাম। এবার আলোতে স্পষ্ট ওদেরকে দেখতে পেলাম। যাক, এখানে মায়া বা রিমি নেই। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে ফোন টিপলাম।
ছাদে আসার সময় সিঁড়িতে একাধিক পায়ের শব্দ পেলাম। কে আসছে সেটা দেখার জন্য ঘুরে দেখালাম। দুইটা মেয়ে শাড়ি পরে আসছে, কিন্তু ওদের মুখ দেখা যাচ্ছে না। আর একটু সামনে আসার পর ওদেরকে দেখে চমকে উঠলাম। এ তো মায়া আর রিমি। ওরাও আমাকে দেখে চমকে উঠেছে। আমি রিমির দিকে তাকালাম, দেখি ওর চোখ রাগে লাল হয়ে আছে, আর মায়া তো রেগে ওর গাল পর্যন্ত লাল হয়ে আছে। এমন পরিস্থিতিতে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখতে লাগলাম। আমি রিমির দিকে তাকালাম, দেখি ওর চোখ রাগে লাল হয়ে আছে, আর মায়া তো রেগে এমন অবস্থা যে ওর গাল পর্যন্ত লাল হয়ে আছে। এমন পরিস্থিতিতে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখতে লাগলাম। একবার ভাবলাম দৌড় দিই, কিন্তু এত লোকজনের মধ্যে দৌড় দিয়ে লাভ নেই, এর যে যা হওয়ার হবে। মায়া আর রিমি আমার কাছে এলো, দুজন আমাকে ঘিরে ঘুরতে লাগলো। আমি কি বলবো ভাবতে লাগলাম, কিন্তু কোনো কিছুই ভেবে পেলাম না। মায়া প্রথমে বলল, ওই তুই এখানে কি করিস? দাওয়াত ছিল তাই এসেছি। জানিস এটা কার বাসা? জানতাম না, কিন্তু একটু আগে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। সবকিছু ক্লিয়ার হওয়ার পরও কেন আসছিস? নতুন লিপস্টিক টেস্ট করার জন্য বলি মায়ের দিকে এগোতে লাগলাম। ওই থাম, আর এক পাও এগুবি না। ভয় লাগে নাকি সুন্দরী? লুচ্চা পুলাদের দেখে সব মেয়েরা ভয় পায়। তাহলে তোমরা এখানে আছো কেন? আমার বাসা, আমি যেখানে ইচ্ছে যাব। তোর কথায় যেতে হবে নাকি? আমি কখন বললাম আমার কথা শুনতে হবে? তোর প্যাচাল থামা, আর এখান থেকে যা। আমি কোনো কথা না বলে নিচে এলাম। আপাতত ডাইনি দুইটার হাত থেকে বাঁচা গেল। নিচে এসে একা একা ঘুরছি, এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। মেয়েটা ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি মেয়েটার হাত ধরে টেনে তুলে বললাম, কোথাও লাগেনি তো আপনার? না, একটু দেখে চলতে পারেন না? আসলে ফোন টিপতে টিপতে যাচ্ছিলাম, তাই আপনাকে দেখিনি। এভাবে আর ফোন চালাবেন না কেমন? আচ্ছা, একটা কথা বলি। বলেন। আপনাকে তো চিনলাম না। আমি আনিক হাসান, মিস্টার শরীফ আঙ্কেলের দাওয়াত এসেছি। আঙ্কেল আর আমার আব্বু দুজন ছোটবেলার বন্ধু। আমি রিনা, আমার আব্বু আর আম্মুর আজকে বিবাহ বার্ষিকী। মাইয়ার কথা শুনে চমকে উঠলাম, কারণ এর বোন যে ডেঞ্জারাস, এ হয়তো আরো ডেঞ্জারাস হবে, তাই এর সাথে না মেশাই উত্তম। এই জন্য রিনাকে বললাম, আচ্ছা আমি একটু আসি, পরে কথা হবে। আচ্ছা। রিনা ওখান থেকে দূরে চলে আসলাম। সোফায় বসে আছি, তখন রিমি এলো। আমাকে কিস করার পর এখন আমার বোনের পিছু নিয়েছিস? কাজটা ঠিক করলি না। আজব তো, আমি কখন তোমার বোনের পিছু নিলাম? মিথ্যা বলবি না, একটু আগে সব দেখেছি। শোন, আমার বোনের থেকে দূরে থাকবি, না হলে তোর খবর আছে। মিষ্টি খাওয়াবে নাকি? হ্যাঁ, জুতার বাড়ি দিব, হবে? আমি তোমার গেস্টের সাথে এমন করে কথা বলে নাকি কেউ? গেস্ট যদি শয়তান হয় তাহলে এমনই ব্যবহার পাবে। এমন কেন? একটু ভালোবেসে তো কথা বলতে পারো। তোর সাথে ভালোভাবে কথাই তো বলবো না, আবার ভালোবেসে কথা বলার আশা করছিস? না বললে? আমার কথা শুকিয়ে গেছে, এখন এক গ্লাস পানি খাওয়াও। পারবো না, তুই নিজে নিয়ে খা। না আনলে সবার সামনে কিন্তু কিস করবো, তাহলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। আচ্ছা, আনতেছি। আহা, এখন থেকে ভয় দেখিয়ে কাজ করিয়ে নেবো, কত মজা হবে। রিমি এক গ্লাস পানি নিয়ে আমার সামনে ধরে বলল, নাও তোমার জন্য শরবত নিয়ে এলাম। আমি ওর থেকে গ্লাসটা নিলাম। রিমি চলে গেল। আমি শরবত মুখে নেওয়ার সাথে ঝাল বলে চেঁচিয়ে উঠলাম। রিমি শয়তানি করে মরিচের গুঁড়া দিয়ে নিয়ে এসেছে, আর আমি বলদের মতো ওর কথা বিশ্বাস করে খাইছি। ঝালে তো মুখ পুড়ে যাচ্ছে। আমার চিৎকার শুনে সবাই আমাকে নানান প্রশ্ন করতে লাগলো। এত প্রশ্নে চোটে রাগ উঠে গেল। একটু পর আম্মু এলো। শাড়ির মতো চেল্লাচ্ছিস কেন? ও মা, আমি মরে গেলাম, ঝালে তো মুখ পুড়ে যাচ্ছে। তোরে ঝাল খেতে বলছে কে? আমি কি জানতাম গ্লাসের পানিতে মরিচের গুঁড়া মিশানো আছে? এইরকম ফাজলামি কে করেছে? পাশে রিমি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ মুখ শুকিয়ে গেছে। এমন অবস্থা ওকে দেখতে হাসি পাচ্ছে, কিন্তু ঝালে চোটে হাসতেও পারছি না। এখন যদি রিমির কথা বলে দিই, বেচারিকে ওর আম্মু আব্বু অনেক কথা শোনাবে। শুধু শুধু কথা শোনানো উচিত মনে করলাম না, এজন্য বললাম, আঙ্কেল জানি না গ্লাসে গিয়ে মরিচের গুঁড়া মিশিয়েছে, আমি শরবত মনে করে খাইছি। শয়তানটাকে খুঁজে পেলে আচ্ছা মতো শাস্তি দিতাম। বাবা, তুমি কিছু মনে করো না। মা রিমি, ফ্রিজ থেকে কয়েকটা মিষ্টি নিয়ে আয়, মিষ্টি খেলে ঝাল কমে যাবে। রিমি ওর আব্বুর কথা মতো একটা প্লেটে করে বেশ কয়েকটা মিষ্টি নিয়ে এলো। প্লেটটা আম্মুর হাতে দিয়ে বলল, আন্টি, ওনাকে মিষ্টিগুলো খাইয়ে দিন। আম্মু আমাকে বলল, এই এখন না চেঁচিয়ে মিষ্টি খা। এমনিতে আমার মিষ্টি অনেক ফেভারিট,
তা এক নিমেষে 6 পিস মিষ্টি শেষ করে দিলাম। আম্মু আমাকে বলল, এই জীবনেও মিষ্টি খাসনি নাকি? আম্মু তুমি তো জানোই মিষ্টি আমার অনেক ফেভারিট। তাই বলে গরুর মতো খাবি? সরি আম্মু। এখন ঝাল কমছে? আচ্ছা। আমি উঠে এবার বাসার বাইরে এলাম। ভিতরে থাকতে আর ভালো লাগছে না। রিমিদের বাসার সামনে অনেকটা জায়গা নিয়ে বাগান করা, ফুল গাছগুলো বেশ বড় বড়, নাম না জানা অনেক ফুল গাছ দেখলাম। আর একটু এগিয়ে দেখলাম 2টা ছেলে একটা মেয়েকে নিয়ে টেনে নিয়ে বাসার আড়ালে নিয়ে যাচ্ছে। ওদিকে লাইট নেভানো আছে, আর এই সুযোগ ছেলে দুটো হাতে হাতে নিচ্ছে। আমি খারাপ হতে পারি, কিন্তু এতটা খারাপ না যে কোনো খারাপ কাজ দেখলে চুপ থাকবো। বিবেকও বলছে একটা অসহায় মেয়েকে এইভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। আমি ওদের পিছু নিলাম। ওদের সামনে দাঁড়াতে একটা ছেলে বলল, কে তুই? কি করছিস সেটা দেখতে এলাম। নাটক করিস না, দেখতেই পাচ্ছিস কি হবে এখন। চাইলে তুইও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারিস। এতক্ষণ ওদের সাথে কথা বলায় মেয়েটাকে দেখা হয়নি। আমি মেয়েটার দিকে তাকালাম। এটা তো মায়া। মায়ার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টেপ দেওয়া। 2টা ছেলে শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মায়ের সাথে আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু এমন অবস্থায় এর সুযোগ নেওয়া মোটেও ঠিক হবে না। ছেলে দুটো আমার চেয়ে বড় হবে, এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই এত ভাবছিস কি? হ্যাঁ না হয় বল। মায়া আমার দিকে করুণভাবে তাকালো, হয়তো ভাবছে আমিও ওদের দলে যোগ দেব। আমি কোনো কথা না বলেই কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তল পেটে লাথি মারলাম। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে আমাকে মারতে এলো। আগে থেকে মারামারি করতে ভালো লাগতো, কারণ ভালো মারামারি পারি। এবারও ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিলাম। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছি। 2টা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বললাম, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। আমি মায়ার মুখের টেপ খুলে দিলাম। ওর হাতও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে দিলাম। মায়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি মায়াকে বললাম, ম্যাডাম ছাড়ুন, কেউ দেখলে উল্টাপাল্টা কিছু ভাবতে পারে। মায়া আমাকে ছেড়ে দিল, দিয়ে এক দৌড়ে বাসায় চলে গেল। আমিও হাঁটতে হাঁটতে বাসার ভিতরে চলে এলাম। রাতে আঙ্কেলদের বাসায় খেয়ে তবেই আসতে দিল। বাসায় এসে লম্বা ঘুম দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ওই তোর মুখে সব কিসের দাগ? বল, কার সাথে মারামারি করছিস? আরে মা, তেমন কিছুই না, বাদ দাও এসব। কেন বাদ দিব? সত্যি বল, না হলে তোর আব্বুকে বলে দিব। আম্মু আব্বুকে বলো না, তাহলে আমার আর গাড়ি চালানো হবে না। তাহলে বল। আমি রাতের ঘটনা সব খুলে বললাম আম্মুকে। শুধু মায়ের কথা না বলে বললাম, মেয়েটাকে চিনি না। আম্মু শুনে বলল, ঠিক করেছিস, শয়তান দুটোকে আরো লাগাতে পারলি না? অনেক মেরেছি, অন্তত 7 দিন হাসপাতালে থাকতে হবে। আচ্ছা বাবা, রেস্ট নে, আজকে তোর ভার্সিটি যেতে হবে না। কেন আম্মু? এই চেহারা নিয়ে গেলে লোকে তোকে গুন্ডা ভাববে। আমাকে গুন্ডা মনে হয়? না তো। তাহলে বললে কেন? এত কথা না বলে রেস্ট নে, কাল থেকে ভার্সিটি যাবি। আচ্ছা। সারাদিন রুমে কাটালাম। পরের দিন সকাল সকাল ভার্সিটিতে এলাম। আজকে সিয়াম, ফয়সাল, ইমন সবাই এসেছে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ভদ্রভাবে ক্লাস করে ক্যান্টিনে এলাম। তোরা কি খাবি? আমার জন্য 1 কাপ কফি হলেই চলবে। তাহলে আমরা সবাইও কফি খাই। 4 কাপ কফি এলো। কফির কাপে চুমুক দিয়ে সামনে তাকালাম। দেখি রিমি সামনে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আপনি এখানে? আমার সাথে চল, তোর সাথে কথা আছে। এখানেই বলেন। যাবি নাকি তোকে ধরে নিয়ে যাব? আমি রিমির দিকে তাকালাম। আমার দিকে হিরোইনের মতো লুক নিয়ে তাকিয়ে আছে। তাকানো দেখে মনে হচ্ছে কোনো রহস্য নিশ্চয়ই আছে, কিন্তু গেলে তো আবার মরিচের গুঁড়া খাওয়া হবে না তো? হ্যাঁ, এত কি ভাবছিস, চল আমার সাথে। বলে রিমি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ছাড়েন বলছি। চুপ করে থাকতে বলছি না, এত কথা বলিস কেন? আমি রিমির কথা শুনে চুপ করে রইলাম। দেখি আমাকে কোথায় নিয়ে যায় আর কি বলে। রিমি আমার হাত ধরে টানতে টানতে ভার্সিটির পিছনে চলে এলো। ভার্সিটির পিছনের দিকটা নির্জন, এদিকে ছেলে মেয়ে কম আসে। দুজনে একটা ফাঁকা বেঞ্চে বসলাম। নীরবতা কাটিয়ে আমি বললাম, এখন বলেন, আমাকে নিয়ে এলেন কেন? কিস করার প্রতিশোধ নেবেন নাকি? তুই আসলে বেশি কথা বলিস। কই বেশি কথা বললাম? একটু চুপ থাক। আচ্ছা, আমি চুপ হলাম। রিমি নিজেকে গুছিয়ে নিল। এরপর বলল, তুই আমাকে কিস করার পর থেকে তোকে ভুলতে পারছি না। বল, আমাকে কি জাদু করেছিস? রিমির কথা শুনে থ হয়ে গেলাম। কিস করার জন্য এমন হতে পারে আগে ভাবিনি তো। তাহলে তো আমার কপালে দুঃখ আছে। রিমি আমাকে ধাক্কা দিয়ে বলল, চুপ কেন, কথা বল। আমি আর কি বলবো? কি বলবো মানে? তুই সব কিছু করছিস। আমি কিছু জানি না, ওটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যান। ভুলবার অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে।
সবাই সব কাজ পারে না। তাহলে আমি এখন কি করব? জানি না, আমার খালি কেমন কেমন করে। কেমন কেমন? বলে বোঝাতে পারবো না। তাহলে লিখে দিন। চোখ বন্ধ কর, তোকে একটু কেমন কেমন করা বোঝাই। কেমন কেমন বুঝতে বুঝে চোখ বন্ধ করতে হয়? রিমি চোখ রাঙিয়ে বলল। যা বলছি তা কর, না হলে আমি চললাম। আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করছি। কেমন কেমন করলে কেমন লাগে আমিও একটু জানি, দেখি। আমি চোখ বন্ধ করলাম। 1 মিনিট পার হয়ে গেল, কোনো কেমন কেমন বুঝলাম না। এই জন্য রিমিকে বললাম, আপনার কেমন কেমন কই গেল, দেখান তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।